তো ইফ হচ্ছে একটা কন্ডিশন। ইফ মানে আমরা জানি সবাই যদি, তাই না? এটা হচ্ছে একটা কন্ডিশন। এটা আমাদের শর্ত সাপেক্ষে ব্যবহার হয় যখন আমরা কোনো কিছু শর্ত মেনশন করতে চাই। তখন এক সেকেন্ড, একটু ওয়েট করেন, কেউ ওয়েটিংয়ে আছে। তো ইফ ইফ আমরা সেন্টেন্সে সাধারণত যখন কোনো কন্ডিশন দিতে চাই যে যদি এটা হয় তাহলে এটা হবে, বা হয়, বা হয়েছিল, বা হতো। যদি একটু চিন্তা করে দেখো, প্রেজেন্ট না হলে পাস্ট না হলে ফিউচার, কন্ডিশনটা আমরা তিনভাবেই দিই। তুমি যদি আসো তাহলে আমি যাব, তুমি যদি আসো তাহলে সে আসে। এই টাইপের মানে তিনটা টেন্সকে আলাদা আলাদাভাবে কম্বাইন করে আমরা ইফের ব্যবহার করি। ইফ দিয়ে যে সকল সেন্টেন্স হয়, চারভাবেই সেন্টেন্স হয়, কোনো রকম 5 নাম্বার সেন্টেন্স নেই। তো চারটা যদি কন্ডিশন আমরা বুঝতে পারি তাহলে আমরা অ্যাকচুয়ালি ইফ রিলেটেড যে কোনো ট্রান্সলেশন বা সেন্টেন্স লিখতে পারবো। বা আমরা যদি স্পটিং এরার হয়, যেখানে ভুল বের করতে হয় কম্পিটিটিভ পরীক্ষায়, সেটা আমরা অনায়াসে করতে পারবো। তো খুব ভালো করে বোঝো যে ইফ দিয়ে যে সকল সেন্টেন্স আমরা বলি, যদি দিয়ে যে সকল সেন্টেন্স বলি, অ্যাকচুয়ালি দুটো করে পার্ট থাকে। যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি পড়ো তাহলে তুমি ভালো নাম্বার পাবে, আমি যদি জানতাম তাহলে এটা করতাম। এই টাইপের চিন্তা করে দেখো, আমরা দুটো করেই সেন্টেন্স বলি। যখন কোনো বাক্যে যদি কথাটা বলতে চাই তখন দুটো সেন্টেন্সের পার্ট হয়। ইংলিশের ক্ষেত্রেও একই, যখন আমরা ইফ ইউজ করব কোনো সেন্টেন্সে তখন সেন্টেন্সে দুটো পার্ট। আবার কেউ গ্রুপে ওয়েট করছে। ইফ দিয়ে যেহেতু দুটো পার্ট হয়, তো পার্টগুলো সম্পর্কে একটু জানলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। প্রথম পার্টটা কি বলেছে? প্রথম পার্ট বলছে সিম্পল প্রেজেন্টের সঙ্গে সিম্পল প্রেজেন্টই বসে। যদি আকাশে মেঘ থাকে তবে বৃষ্টি হয়। ঠিক আছে, দেখো এখানে যদি আকাশে মেঘ থাকে এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তবে বৃষ্টি হয় এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এটা কিভাবে ব্যবহার হয়? ইফ দেয়ার ইজ ক্লাউড ইন দ্য স্কাই, এটা একটা পার্ট। ইট রেইনস, এটা আরেকটা পার্ট। তো দুটো আলাদা আলাদা পার্ট আছে। ইফ দেয়ার ইজ ক্লাউড ইন দ্য স্কাই, দেয়ার ইজ মানে এটা প্রেজেন্ট টেন্সই ব্যবহার হয়েছে। ইট রেইনস এটাও প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়েছে, যেটা খুব রেয়ার ব্যবহার হয় আমাদের। ঠিক আছে, যদি সুইচ দেও তো এই কাজ হবে, হয়, তাই না? যদি সূর্য উঠে তো আমরা দেখতে পাই, এই টাইপের খুব রেয়ারলি ব্যবহার হয় এক নম্বর পার্টটা। কিন্তু একটা পার্ট হয় সিম্পল প্রেজেন্টের সঙ্গে সিম্পল প্রেজেন্ট থাকে, আর একটা পার্ট হয় সিম্পল প্রেজেন্টের সঙ্গে সিম্পল ফিউচার। যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো তুমি ভালো নাম্বার পাবে। কতক্ষণ হলো ক্লাস? জাস্ট শুরু হলো। একটা জাস্ট এই কম্পিটিটিভ পরীক্ষা একটা জিনিস আসে, সেটার উপর দিয়ে করানো হচ্ছে এখন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রিমাইন্ডারটা আমাকে একটু দিয়ে দিও, ঠিক আছে? আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, প্রতিদিন দিয়ে দেবো। হ্যাঁ, এইটা আমার খুব দরকার, আমি ভুলে যাই। আর কিচ্ছু না, একটা প্রবলেম ছিল আমার সফটওয়্যারে, সেটা আমি সলভ করে নিয়েছি। আমাকে একটু রিমাইন্ডার দিয়ে দিবে, আমি করে নেব। তো সেকেন্ড পার্ট হচ্ছে, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো তুমি ভালো নাম্বার পাবে। ঠিক আছে, বা বেশি নাম্বার পাবে। বা যদি তুমি পড়াশোনা না করো তাহলে তুমি কম নাম্বার পাবে। মানে একটা পার্ট সিম্পল প্রেজেন্ট সঙ্গে সিম্পল ফিউচার। যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো তুমি ভালো নাম্বার পাবে, যদি তুমি ভালোভাবে পড়াশোনা না করো তাহলে তুমি কম নাম্বার পাবে বা ফেল করবে। মানে যেটাই হোক এই টাইপের কম্বিনেশন থাকে। তো এটা কিভাবে হলো? ইফ ইউ স্টাডি ওয়েল, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো, ডিপেন্ডিং আপন দ্য সেন্টেন্স, সেন্টেন্সটা যেরকম ডিমান্ড করছে, ইউ উইল গেট, এখানে উইল ব্যবহার করলাম আমরা, এখানে সিম্পল ফিউচার ব্যবহার হলো।
এই দুটো পার্ট আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় অতটা প্রয়োজন হয় না, মেন প্রয়োজন হয় এই 3 নাম্বার আর 4 নাম্বার, যেটার জন্য তোমাদের জানা উচিত, তোমাদের প্রত্যেকের এটা বোঝা উচিত। অয়নদীপ শুধু রয়েছে হয়তো স্কুল স্টুডেন্ট, তোমারও বোঝা উচিত, এটা একটু আপগ্রেডেড ভার্সন অফ ইংলিশ। 3 নাম্বারটা খুব ভালো করে দেখো, সিম্পল পাস্টের সঙ্গে উড ব্যবহার হবে, উড অ্যাজ এ মোডাল ব্যবহার হবে, ঠিক আছে? উড আমরা তখন ব্যবহার করি যখন আমাদের কোনো কাজ হতো বোঝায়, হতো বা এই টাইপের একটা ফিলিংস থাকবে। বলছে যদি আমি স্কুলে যেতাম তাহলে আমি বইটি পেতাম, বা যদি আমি জানতাম তাহলে আমি লিখতাম বা বলতাম, যদি আমি তোকে দেখতাম তাহলে তোকে আমি ডাকতাম, এই টাইপের কথা থাকবে। তখন আমরা এই কন্ডিশন সিম্পল পাস্টের সঙ্গে উড ব্যবহার করি। প্রথম পার্টটা সিম্পল পাস্টে হলো, দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্স, যদি আমি স্কুলে যেতাম তাহলে ইফ আই সিম্পল পাস্ট হবে ওয়েন্ট টু স্কুল, ইফ আই ওয়েন্ট টু স্কুল, যদি আমি স্কুলে যেতাম। তারপর বলছে তাহলে আমি বইটি পেতাম। ইংরাজিতে তাহলের ইংরাজি কিছু হয় না, অ্যাকচুয়ালি হয় দেন, কিন্তু ইফ যখন থাকবে কমা দিলেই তাহলে হয়ে যায়। আশা করি বাংলাতেও হয়তো তাই, কমা দিলেই তাহলে হয়ে যায়। বলছে তাহলে এই উডটা মোডাল হিসেবে ব্যবহার হলো, আই উড গেট দ্য বুক। যদি আমি স্কুলে যেতাম, ইফ আই ওয়েন্ট টু স্কুল আই উড গেট দ্য বুক, আমি বইটি পেতাম। ঠিক আছে, এই জিনিসটা আমরা সাধারণত ব্যবহার করি আফসোসমূলক বাক্যে, যখন আমরা কোনো কিছু আফসোস করি, ঠিক আছে, জাস্ট কোনো কিছু সম্পর্কে আমরা আফসোস প্রকাশ করছি, তখন আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করে থাকি, অন্য কোনো সিচুয়েশনে না। যদি বিরাট কোহলি সেঞ্চুরি করতো তাহলে ইন্ডিয়া ম্যাচটি জিততো, তখনও এই 3 নাম্বারই হবে, ইফ বিরাট কোহলি স্কোরড এ সেঞ্চুরি ইন্ডিয়া উড উইন দ্য ম্যাচ, এই টাইপের সেন্টেন্স। যদি আমি বইটি পড়তাম তাহলে আমি হয়তো লিখতে পারতাম, এই টাইপের, বুঝলে তো? আর 4 নাম্বারটা হয় পাস্ট পারফেক্টের সঙ্গে উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, মানে প্রথম পার্টটা হবে পাস্ট পারফেক্ট দিয়ে, আর বাক্যের সেকেন্ড পার্টটা হবে উড হ্যাভ দিয়ে ভার্বের থার্ড ফর্ম। তো একটা এক্সাম্পল দেওয়া আছে, যদি সচিন ক্রিকেট খেলতো তাহলে ইন্ডিয়া আরেকটি ওয়ার্ল্ড কাপ পেত। চিন্তা করে দেখো, যদি সচিন ওয়ার্ল্ড কাপ খেলতো, তো এই পার্টটা হবে পাস্ট পারফেক্টে, ইফ সচিন হ্যাড প্লেড ক্রিকেট, পাস্ট পারফেক্টের নিয়ম আমরা জানি হ্যাড ব্যবহার হয়, ইফ সচিন হ্যাড প্লেড ক্রিকেট। পরের পার্টটা কি বলছে, তাহলে ইন্ডিয়া আরেকটি ওয়ার্ল্ড কাপ পেতো বা জিততো, তো কমা দিলাম, ইন্ডিয়া উড হ্যাভ দিয়ে ভার্বে থার্ড ফর্ম, সেটা গটও ব্যবহার করতে পারি বা ওনও ব্যবহার করতে পারি, অ্যানাদার ওয়ার্ল্ড কাপ। তো এই পার্টটা হলো পাস্ট পারফেক্টে, এই পার্টটা হলো ফিউচার পারফেক্ট, বলতে ফিউচার পারফেক্টের পাস্ট ফর্ম, উড হ্যাভ দিয়ে ভার্বের থার্ড ফর্ম। এই 4 নাম্বার কন্ডিশনটা আমরা তখন ব্যবহার করি যখন আমরা আনরিয়ালিস্টিক বা অবাস্তব কিছু আমরা কথা বলি, যে কথাটার সঙ্গে কোনো লিঙ্ক নেই। যদি আমি বড়লোক হতাম তাহলে আমি অমুক জায়গায় থাকতাম বা অমুক কিছু করতাম, যদি আমি লটারি পেতাম তাহলে আমি কিছু করতাম, যদি আমি প্রধানমন্ত্রী হতাম তাহলে আমি এই কাজ করতাম। যখন কোনো কথা যেটা আনরিয়ালিস্টিক কথা, তখন আমরা 4 নাম্বার ক্লুতে করি। আর যখন আমরা কোনো কিছু আফসোস করে বলি, তখন আমরা 3 নাম্বার নিয়মে বলি। এটাই হচ্ছে ইফ কন্ডিশনের 4 ধরনের সেন্টেন্স, যেটা তোমাদের অ্যাকচুয়ালি জানা উচিত। তো তোমরা বলেছিলে যে এটা আবার রিক্যাপ করতে, এটা রিক্যাপ করে দিলাম, ঠিক আছে। এবার আমি একটু টেন্সে চলে যাচ্ছি। এই পিডিএফটা হয়তো দেওয়া আছে, এটা হয়তো ইয়েতে গ্রুপে দেওয়া আছে, দেখে নিও একবার, না হলে একবার পাঠিয়ে দেবো, একবার বলবে, কোনো অসুবিধা নেই। স্যার একটা প্রশ্ন আছে স্যার, হ্যাঁ বলো। যে এই যে একটা যেমন আছে সেন্টেন্স, ওই যেমন যদি আমি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতাম, তো এটা কি স্যার 4 নম্বরে হয়, মানে যেটা ওই অয়ার দিয়ে লেখা হয় সম্ভবত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওটা অ্যাকচুয়ালি 4 নাম্বারই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা ধরো, হ্যাঁ ইফের ক্ষেত্রে ধরো আরেকটা সেন্টেন্স হয়, ইফের আয়ের পাশে অয়ার বসে, তাই না? ইফ আই অয়ার বার্ড, এই আয়ের পাশে বার্ড অয়ার তখন বসে যখন আমাদের কোনো ইচ্ছা, উইশ, আমাদের উইশ বা ডিজায়ার, মানে আমাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করতে চাই, তখন আমরা আয়ের পাশে ওয়্যারটা বসি। সাপোজ তোমাদেরকে হয়তো ইন্টারভিউ এরকম জিজ্ঞাসা করতে পারে যে
সাপোজ ইউ আর দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, হোয়াট উড ইউ ডু? তুমি যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হও তাহলে কি করতে? তখন তুমি আর উত্তরটা, ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি, আই উড ডু দিস টাইপ অফ থিংস। ঠিক আছে? তো আয়ের পাশে ওয়ার এই একটা কন্ডিশনেই বসে, যখন আমাদের কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়। তাহলে এটাতে আমার 3 নম্বর হিসেবে ধরবো, মানে হবে 4 নম্বর। হ্যাঁ, অ্যাকচুয়ালি না, ইফ আই ওয়ার দ্য বার্ড, আই ওয়ার এ বার্ড, আই উড ফ্লাই, এটাই হবে, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, সাপোজ ধরো। আচ্ছা তো এটা 3 নাম্বার নিয়মেই হয় বেসিক্যালি। আচ্ছা আফসোস বলছে, যদি আমি পাখি হতাম তাহলে আমি উড়ে বেড়াতাম আকাশে, তাই না? আচ্ছা আচ্ছা এবার আচ্ছা। আয়ের পাশেও ওয়ার বসে, এটা তোমার প্রশ্নের মাধ্যমে হয়তো গ্রুপে সবাই জানতে পারবে যে আয়ের পাশেও ওয়ার বসে যখন আমরা আমাদের কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করতে চাই। ঠিক আছে? ইচ্ছা বা আকাঙ্ক্ষা যখন প্রকাশ করতে চাই তখন আমরা আয়ের পাশে ওয়ার ব্যবহার করি। হ্যাঁ, কিন্তু এটাও তো মানে আনরিয়াল হচ্ছে, তাই না? হ্যাঁ, আনরিয়াল হচ্ছে ঠিকই, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু কিন্তু যেহেতু রুলসটা ফলো করবো 3 নম্বরের। 3 নাম্বার, কারণ কি বলতো, আমি হুম। মানে কাজটা করতাম, ঠিক আছে? হুম। মানে তুমি চিন্তা করে দেখো, এই যে এই 4 নাম্বার যে পার্টটা, এটা টাইপ অফ ইম্পসিবল, মানে যে কাজটা হয়নি আর হবেও না, কিন্তু এই সেন্টেন্সটার মাধ্যমে বোঝানো হচ্ছে যদি পাখি হতাম তাহলে এটা করতাম, মানে আমার একটা আফসোসই বোঝানো হচ্ছে। তুমি একটু একটু ভেবে দেখো। হ্যাঁ, আনরিয়ালিস্টিক অবশ্যই, কিন্তু কোথাও না কোথাও আফসোসটাই কিন্তু প্রকাশ করছে। একটু ভেবে দেখো। স্যার, দুটো করে যদি এক্সাম্পল দিতেন এক্সট্রা তাহলে ভালো হতো। দুটাই, 3 নম্বর আর 4 নম্বরে, তাহলে আরেকটু ক্লিয়ার হতো আর কি। আমার একটু কনফিউশন হচ্ছে। ধরো একটা সেন্টেন্স আমরা এরকম লিখতে পারি, আমি যদি জানতাম তাহলে তোমাকে নিশ্চয়ই জানাতাম। এটা কত নাম্বার হওয়া উচিত? আমি যদি জানতাম তাহলে তোমাকে নিশ্চয়ই জানাতাম। এটা তো 3 নম্বর। 3 নাম্বার। হুম। 7 নাম্বার, আমি যদি স্পিকারটা একটু অফ করে দাও, নীল। নীল না কে আছো? ধরো, আমি যদি আমি যদি বড় লোক হতাম তাহলে গরিবদের সাহায্য করতাম। এটা কত নাম্বার হওয়া উচিত?
আমার যদি আমার যদি 1 কোটি টাকা থাকতো তাহলে আমি আমেরিকাতে থাকতাম। আট এই 8 নাম্বারটা কি মনে হচ্ছে আমার? এটা আফসোস এটা কি 4 নাম্বার নিয়মটাই বোঝাচ্ছে, তাই না? হ্যাঁ আনরিয়ালিস্টিক। আমি যদি বড় লোক হতাম তাহলে গরিবদের সাহায্য করতাম। তো এটা আমরা 3-এও করতে পারি, 4-এও করতে পারি, তবে বেটার হয় এটা 4-এই করা। 3 আর 4-এর মধ্যে এতটুকুই পার্থক্য, মানে অ্যাজ পার অ্যাজ মাই আন্ডারস্ট্যান্ডিং, ওই আফসোস যখন থাকবে তখন আমরা 3-এ করব, যখন আনরিয়ালিস্টিক বা আনচেঞ্জেবল কিছু একটা লিখবো যেটা আর চেঞ্জ করা সম্ভব না, তখন 4-এ করব। বুঝলে তো? সাপোজ ধরো সচিন আর ক্রিকেট খেলবে না, আমরা জানি, তো আর ওয়ার্ল্ড কাপও পাবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু আমি যদি জানতাম তাহলে তোমাকে নিশ্চয়ই জানাতাম। তো আবার জেনে এটা সম্ভব, কিন্তু নেক্সট টাইম একটা সুযোগ থাকবে। তো 3 আর 4-এর মধ্যে এতটুকুই পার্থক্য। মানে স্যার এরকম ব্যাপারটা যদি হয় আর কি, যে সময়টা চলে গেছে হুম। সেই সময়ের উপরে কিছু বলতে গেলে আমি 3 নম্বরটা ইউজ করবো, এরকম হ্যাঁ হ্যাঁ তো মনে হয় স্যার, তাই তো? এটাও বলতে পারো। মানে যে সময়টা ফেরত আসবে না তার উপরে যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বরটাকে আমি ইউজ করবো। না, সে তো 4 নাম্বারটাও তো ফেরত আসবে না। না, 4 নম্বর তো ঘটবেই না। হ্যাঁ 4 নাম্বার তো 4 নম্বর তো ঘটবেই না, একদম একদম কিন্তু 3 নম্বরটা তো ঘটে গিয়েছে, তারপরে আমি বলছি। একদম একদম একদম। আচ্ছা আচ্ছা। হুম। আর একটু ডিপ, খুব বেশি মানে ফারাক পড়বে না, কেন বলো তো? তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায় কি হবে, একটা পার্ট তো দেওয়া থাকবে। ধরো ইফ সচিন হ্যাড প্লেড ক্রিকেট, এই পার্টটা দেওয়া থাকবে। যদি এই পার্টটা দেওয়া থাকে, সেকেন্ড পার্টটার উপরে হয়তো তোমাকে প্রশ্ন দিবে। তো তুমি যখন এখানে হ্যাড প্লেড তুমি দেখে ফেলবে পাস্ট পারফেক্ট, তো অবভিয়াসলি তুমি বুঝে যাবে যে এই পার্টটা আমার উড হ্যাভ দিয়েই হবে। উড হ্যাভ মানে যে সবসময় উড হ্যাভ হবে তাও না, এটা কুড হ্যাভও হতে পারে। এগুলা জিনিস তো ধরো ওইভাবে হয় না, কুড হ্যাভও হতে পারে, বা মাইট হ্যাভও হতে পারে, বা শুড হ্যাভও হতে পারে। বুঝলে তো? এই টাইপের। উড হ্যাভ মানে যে উড হ্যাভই হবে সেটাও ধরে থাকলেও হবে না, যদি একটু ডিপার সেন্সে চিন্তা করো। কারণ এখানে কুড হ্যাভও হতে পারে। উড হ্যাভ আর কুড হ্যাভের মধ্যে পার্থক্যটা তোমাদেরকে বোঝা উচিত। তো এই জিনিসগুলো না নেক্সট লেভেলের, একটু নেক্সট লেভেলে গেলে এই জিনিসগুলো শেখানো খুব সহজ হয়ে যায়। কারণ যে স্টুডেন্টরা হয়তো ক্যান বা মেয়ের মানেটাই অত ক্লিয়ার না, বা শ্যাল বা উইলের মানেটা ক্লিয়ার না, তাকে হয়তো এই জিনিসটা ধরানো খুব মুশকিল। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, যখন এখানে হ্যাড প্লেট থাকবে, এখানে যখন পাস্ট পারফেক্ট, পারফেক্ট টেন্স কখন আমরা ব্যবহার করি? যেটা আর হবে না বা হয়ে গেছে কমপ্লিটলি, সেটাকে আমরা পারফেক্টে ব্যবহার করি, তাই না? পাস্ট পারফেক্ট মানে এটা একদমই ওভার। তো সেক্ষেত্রে এখানে আমার যে ভার্বটাই থাকবে, অক্সিলারি ভার্বটা, সেটারও পাস্ট ফর্মটাই আমাকে চাবে। আমি যদি এইভাবেও ভাবি, তাহলে দেখো উড হ্যাভ হোক, কুড হ্যাভ হোক, মাইট হ্যাভ হোক, তাই না? সেটা এইভাবেও ভাবতে হবে। তখন তুমি এক চান্সে বুঝে যাবে যে এখানকার মধ্যে এটাই হবে। যদি ধরো এই এরকম একটা থাকলো, প্রথম পার্টটা সিম্পল পাস্ট টেন্স, তাহলে প্রথমে যদি সিম্পল পাস্ট টেন্স থাকে, তাহলে এখানে উড বা কুড বা ধরো মাইট, তাই না? বুঝতে পারছো তো, না একটু আনক্লিয়ার থেকে যাচ্ছে? ঠিক আছে স্যার, আমি তো বুঝতে পেরেছি। তা আরো দুটো প্রশ্ন আপনাকে করবো, আপনি একটু রাগ করেন না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলো। এই বিষয়ে আমি লিখে রেখেছি তো, হ্যাঁ আমি সেই কারণে আর কি। হ্যাঁ এই যে আপনি বললেন যে উডের জায়গায় কুড মাইট এগুলো আমরা ব্যবহার করতে পারবো, শুড ব্যবহার করতে পারবো, মানে মোডাল ভার্বগুলো। হ্যাঁ হ্যাঁ। তো এই মোডাল ভার্বগুলো যেমন 2 নম্বরে উইল আসে, 3 নম্বরে উড, আর 4 নম্বরে উড হ্যাভ আসছে। তো 2, 3, 4 এই 4টি ক্ষেত্রেই আমরা ওই যেটা, যে মডেল ভার্বটা আমার দরকার সেটাকে আমি চেঞ্জ করতে পারবো, তাই তো? মানে 2 নম্বরে যেমন আমার উইল আসে, প্রেজেন্ট টেন্স প্লাস ফিউচার টেন্স, ফিউচার ইন্টিমিস। তো সেখানে যদি আমার এরকম দেখা হলো যে সেখানে আমরা কুড ইউজ করতে হচ্ছে, তো সেক্ষেত্রে আমি কুড ইউজ করতে পারবো বা মে ইউজ করতে পারবো। 2 নম্বরে করতে পারবো তো? না না, 2 নাম্বারে পারবে না, 2 নাম্বারটা তো উইল। হ্যাঁ, উইলের জায়গায় আমি এটা চেঞ্জ করতে পারবো না, ক্যান কুড এগুলো দিতে পারবো না? না, উইলের জায়গায় তুমি ক্যান পারতে পারো। আচ্ছা, উইলের হ্যাঁ জায়গায় তুমি ক্যান পারবো। ক্যান মে বা শ্যাল,
বুঝতে পারলে তো? মানে 2 নাম্বারটা হচ্ছে তোমার, ধরো উইলের এগুলো সব প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? কিন্তু আচ্ছা। 3 আর 4 যখন আসি দেখো পুরোটা পাস্টে চলে আসছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তখন এই উইলের উড হচ্ছে, ক্যানের কুড হচ্ছে। রাগের কিছু নেই নীল, মানে ইট শুড বি ট্রান্সপারেন্ট। মানে আমি যেটা বলতে যাচ্ছি তোমার বোঝা উচিত, তুমি যেটা বোঝাতে যাচ্ছ সেটা আমার বোঝা উচিত। না মানে আমার অনেক প্রশ্ন তো, বাকিরা অনেকে হয়তো কিছু না মনে করবে, আমি ওই কারণে আর কি বললাম। না, ঠিকই আছে। না না না, কোনো ব্যাপার না। আর তুমি আমাকে না হোয়াটসঅ্যাপে তুমি আমাকে গ্রুপে যে কোনো টাইম যে কোনো কোশ্চেন যখন যেটা আসবে তুমি করতে থাকবে, আমি আমার টাইম মতো আনসার করতে থাকবো তোমাকে, ঠিক আছে? ঠিক ঠিক ঠিক। কারণ আর আচ্ছা একটা ওই মিস কন্ডিশন বলে কিছু থাকে? যেমন, আমি একটা দেখলাম তো এখানে বলছি। বলো বলো, যেমন। আমি আপনাকে পাঠিয়ে দেবো, ওই ভিডিওটা পাঠিয়ে দেবো। আমি একবার দেখলাম মিস কন্ডিশন বলে কিছু একটা এসেছিল, আমার মাথায় ঢুকলো না। আর যাক স্যারকে আমি মানে পার্সোনালি পাঠিয়ে দেবো, আপনি দেখে নিন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, পাঠিও পাঠিও, আমি ক্লারিফাই করে দেবো, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? ঠিক। আচ্ছা, আমি একটু ক্লাসে এসেছি, ঠিক আছে? এবার টেন্সে মুভ করছি। অনেকেই হয়তো বিরক্ত হয়ে গেলে। আমি টেন্সে যাব কি, তোমরা যারা আছো গ্রুপ ক্লাসে এখন এই মুহূর্তে, তোমরা একটু বলো নীল বাদ দিয়ে, কারণ নীলের কোশ্চেন হয়তো আমি এতক্ষণ অ্যাটেন্ড করলাম, তোমরা বাকিরা সবাই আছো একদম সাইলেন্ট। তোমরা একটু বলো টেন্সে করব না নেগেটিভে করব না কোন জায়গাটা মুভ করব, যেহেতু এক্সট্রা ক্লাস। আই ওয়ান্ট টু আনসার ইওর কোশ্চেন। যদি পসিবল হয় তোমরা বলো যে কোন পার্টটা আমার করা উচিত। স্যার টেন্সটাই করান। ঠিক আছে, ঠিক আছে যমুনাতে, আমি টেন্সেই মুভ করছি, কোনো ব্যাপার না। আমি স্ক্রিন শেয়ার করছি, একটু দেখলে বলে দেবে। এই হচ্ছে আমাদের কমপ্লিট টেন্স। এই পিডিএফটা হয়তো পাঠানো হয়েছে গ্রুপে। কারো যদি না দেখা কারো যদি দেখা হয়ে না থাকে তাহলে তোমরা বলবে, আবার পাঠিয়ে দেবো, পার্সোনালি হোক গ্রুপে হোক। এখান থেকে অন্তত আমাদের 7 থেকে 8টা টেন্সের নিয়ম থরোলি জানতে হবে। নিয়ম প্লাস কন্ডিশন, মানে কোন সিচুয়েশনে আমরা কোন টেন্স ইউজ করব সেটা আমাদেরকে বুঝতেই হবে। অ্যাটলিস্ট 7 থেকে 8টা টেন্স। কোনটা কোনটা করতে হবে সেটা আমি আপাতত বলছি না, ওটা বলে দিলে আবার সবাই ওইখানেই আটকে থাকবে, বাকিটা আগাবে না। আমি একটু মানে, যেহেতু ওভারভিউ হচ্ছে, আমি প্রথম থেকে শুরু করছি, একটু ফাস্ট চলছি। ডাউট থাকলে জিজ্ঞাসা করবে, আদারওয়াইজ গ্রুপেও তোমরা প্রশ্ন করতে পারো। টেন্স 3 প্রকার। টেন্স আমরা কেন শিখি? ভার্বকে লেখার জন্য। সেন্টেন্সে, ইংলিশ সেন্টেন্সে এমন কোনো সেন্টেন্স হয় না যেখানে ভার্ব নেই। তো ওই ভার্বকে লেখার জন্য আমাদের টেন্স শিখতে হয়। টেন্স সাধারণত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট মানে বর্তমান, আজকে বা এখন যেটা হচ্ছে। পাস্ট মানে যে দিনটা আমাদের পার হয়ে গেছে বা অতীত যেটা বলি। আর ফিউচার মানে আগামীকাল যেটা হবে। আগামীকাল বা আগামী দিনে যেটা হবে সেটাই ফিউচার। প্রতিটা টেন্সকে আলাদা আলাদা 4 ভাগে ভাগ করা হয়। সিম্পল বা ইনডিফিনাইট বলে, আমাদের পড়াশোনায় আমরা ইনডিফিনিট পড়েছি, বা সিম্পলও বলে ওটাকে। সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, এভাবে ভাগ হয়। সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তো সিম্পল প্রেজেন্ট টেন্স সবচেয়ে বেশি ব্যবহৃত একটা টেন্স। সবচেয়ে কথা স্পোকেন ইংলিশ বলো বা ইংলিশ রাইটিংয়ে আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। সবচেয়ে সহজ। প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব, ভার্বে প্রেজেন্ট ফ্রম অবজেক্ট। কোন সিচুয়েশনে ব্যবহার করি? যখন কোনো কাজ আমাদের রেগুলারলি হয় বা চিরসত্য কথা যেগুলো বোঝায়।
সিম্পল প্রেজেন্ট টেন্সে একটা ছোট্ট টুইস্ট আছে যেখানে আমরা সবচেয়ে বেশি ভুল করি। স্টুডেন্ট লাইফে যখন আমরা কোনো কিছু শিখি সবচেয়ে বেশি ভুল হয়, সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের নিয়ম। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে কি? সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। আমরা হয়তো বুঝে যাই কিন্তু মনে রাখতে পারি না। সিম্পল প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তো আবার আমি স্ক্রিন শেয়ার করছি, এক সেকেন্ড। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি? পার্সন তিন প্রকার আমরা জানি। ফার্স্ট পার্সন হচ্ছে আই আর উই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। আর থার্ড পার্সন আমি, আমরা আর তুমি, তোমরা। এই দুটো তিনটে ক্যারেক্টার বাদ দিয়ে যত কিছু থাকে সবই থার্ড পার্সন। যেমন ধরো হি বা সি, ঠিক আছে, হি সি, দে, ইট, কোনো নাম যদি বোঝায়, এগুলো সব। বা ধরো এভরিবডি বা এভরিওয়ান, বা ধরো দ্য ম্যান, দেখো এগুলো সব থার্ড পার্সন। মানে আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে এগুলো সব থার্ড পার্সন। এদের মধ্যে যদি সিঙ্গুলার নাম্বার বোঝায়, সিঙ্গুলার মানে একজন বোঝাবে, এই দে বাদ দিয়ে সবই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো এরা যদি সাবজেক্ট হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। জিনিসটা কীরকম? ধরো আমি বলছি আমি যাই। আমি যাই সিম্পল প্রেজেন্ট টেন্স। কে যায়? আমি। আই গো, আমি যাই। এখানে কোনো অসুবিধা নেই। যদি বলি সে, যদি বলি সে যায়, সে যায়। কে যায়? সে, হি। সিম্পল প্রেজেন্ট টেন্স গো, যেহেতু হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, গো এর সঙ্গে ইএস যুক্ত হবে। যদি আমরা ইএস যুক্ত না করি তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। বা যদি বলি রাম যায়, একই টাইপের, রাম যায়। কে যায়? রাম। রাম গো, যেহেতু রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রামের সঙ্গে ইএস যুক্ত হবে। তাহলে বৃষ্টি হয়, ঠিক আছে, তাহলে বৃষ্টি হয় ইংরাজি রেইন। তো বৃষ্টি হওয়ার ক্ষেত্রে সাবজেক্ট হয় ইট, ইট রেইনস। রেইনের সঙ্গে এস যুক্ত হবে এই কারণে যেহেতু ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই জায়গাটা খুব সেন্সিটিভলি মনে রাখতে হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে এইগুলো। এরা যদি সাবজেক্ট হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে, ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। হয়ে গেল। তারপরে টেন্স আছে প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে যেটা চলছে। কন্টিনিউ মানে আমরা জানি যে চলা। তাহলে বর্তমানে যেটা চলছে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। ধরো আমরা এখন ইংলিশ পড়ছি, তোমরা আমার কথা শুনছো, আমি কথা বলছি, এই টাইপের কিছু একটা, যেটা যে কাজটা এখন চলছে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস। নিয়ম এখানে দেওয়া আছে। সাবজেক্টের পরে অ্যাম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট। পারফেক্ট টেন্স, আচ্ছা পারফেক্ট টেন্স মানেই কন্টিনিউয়াস টেন্স মানে যেরকম ভার্বের সঙ্গে আইএনজি সব টেন্সেই থাকে, পারফেক্ট টেন্স মানে ভার্বের থার্ড ফর্ম বসে। প্রতিটা ভার্বের তিনটে করে ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। পারফেক্ট টেন্স মানে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তখন আমরা ব্যবহার করি যখন কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে, কাজটা হয়ে গেছে। আমার সিম্পল প্রেজেন্ট টেন্স শেখানো হয়েছে, আমি তোমাকে বলতে পারি আমি সিম্পল প্রেজেন্ট টেন্স শিখিয়েছি। তুমি চেষ্টা করেছো, আমি কোথাও গিয়েছি বা এসেছি। ইয়েছি মূলক কথাটা থাকে পারফেক্ট টেন্সে। পারফেক্ট টেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে সময়টা ওভার হয়ে গেছে। আমি যে সময় নিয়ে কথা বলছি ওই পার্টিকুলার টাইম বা পিরিয়ডটা ওভার হয়ে গেছে, শেষ,
তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। হয়তো কাজটা হয়নি, আমি বলতে পারি যে আজকে দুপুরে আমি ভাত খাইনি বা আমি ভাত খেয়েছি। কথাটা আমার হ্যাঁ বাচকও হতে পারে বা না বাচকও হতে পারে, কিন্তু আজকে দুপুরের টাইমটা ওভার হয়ে গেছে, শেষ। তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। এখানেও একটু নিয়ম আছে, সাবজেক্টে পরে হ্যাজ বা হ্যাভ, ভার্বে থার্ড ফর্ম। এখানে একটা কনফিউশন হয় যে কোথায় হ্যাজ ইউজ করবো আর কোথায় হ্যাভ। আমরা এইমাত্র যেরকম শিখলাম যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস বা ইয়েস বসে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তো ওই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই হ্যাজ বসে। ক্লাসটা একটু স্পিডে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমি। তোমাদের যদি ডাউট হয় যে কোথায় হ্যাজ বসাবো কোথায় হ্যাভ, আমাকে গ্রুপে বা পার্সোনালি মেসেজ করে বলবে, আমি যতটা বেশি সম্ভব ক্ল্যারিফাই করে দেবো। হ্যাজ শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই বসে, বাকি সবার সাথে হ্যাভ বসে। ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সবসময় আইএনজি বসে, কিন্তু আরেকটা জিনিস, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সবসময় সময় উল্লেখ থাকবে, সময় ধরে কাজটা চলছে বা চলছিল বা চলতে থাকবে। আমি বলছি যে আমি এখন পড়াচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু আমি যদি বলি যে আমি 1 ঘন্টা ধরে পড়াচ্ছি, 1 ঘন্টা ধরে, বা আমি 10 বছর ধরে টিউশন করছি, এই টাইপের, আমি 15 বছর ধরে পড়াশোনা করছি, বা আমি 2 ঘন্টা ধরে খেলছি, একটা টাইম যখন উল্লেখ থাকবে যে একটা সময় ধরে কাজটা চলবে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। নিয়মটা সাবজেক্ট, তারপর হ্যাজ বা হ্যাভ, তারপরে বিন, ভার্বের সঙ্গে আইএনজি বসবে, অবজেক্ট। নিয়মটা একই থাকবে, হ্যাজ সেখানেই বসাবো যেখানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেটা যে টেন্সেরই হোক, সময় উল্লেখ থাকবে। হতে পারে প্রেজেন্ট পারফেক্ট, হয়তো আমি বলছি যে আমি 1 ঘন্টা ধরে পড়ছি, পাস্টে হয়ে যাবে আমি 1 ঘন্টা ধরে পড়ছিলাম। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে হয়ে যাবে আমি 1 ঘন্টা ধরে পড়তে থাকবো। বা আমি বলি না যে আমরা সারা রাত এই কাজ করতে থাকবো, বা আগামীকাল আমরা সারাদিন ট্রেনে জার্নি করতে থাকবো, তখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হবে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানেই সবসময় সময় উল্লেখ থাকবে। ঠিক আছে, তো প্রেজেন্টের এই পার্টটি গেল। পাস্ট, সিম্পল পাস্ট টেন্স কখন ব্যবহার করি? অতীতে। হ্যাঁ বলো বলো। স্যার এই প্রেজেন্ট পারফেক্ট আরেকবার বলুন না তো, একবার। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে যখন কোনো কাজ হয়ে গেছে বোঝাবে, কাজটা ওভার। কাজটা আচ্ছা। হতে পারে নাও হতে পারে, ঠিক আছে, কিন্তু টাইমটা ওভার হয়ে গেছে। স্যার উদাহরণ দিন। এক সেকেন্ড দিচ্ছি, আমি লিখেই দিচ্ছি একদম। ধরো সিম্পল প্রেজেন্ট টেন্সে যেরকম ছিল রাম যায়, ঠিক আছে। আচ্ছা। প্রেজেন্ট পারফেক্ট হবে ধরো রাম স্কুলে গিয়েছে, আচ্ছা। আমি খবরটি শুনেছি, আমরা তাজমহল ঘুরেছি। স্যার আপনি কি শেয়ারিং আছে স্যার? হ্যাঁ বলো। বলছি স্ক্রিনটা কি শেয়ারে আছে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হচ্ছে না, না? না স্যার। না তো স্যার, স্যার হচ্ছে না। এখন হয়েছে না? হয়নি স্যার। স্যার হয়নি। এখন হয়েছে? দেখা যাচ্ছে না স্যার।